স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ভোটের দিনক্ষণ ঠিক হয়নি, এখনো নেই সুস্পষ্ট রোডম্যাপও। তারপরও ভোটের জন্য প্রস্তুত বিএনপি। দলটির নেতাদের দাবি, নির্বাচনের জন্য তাদের ঘটা করে প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে তাদের প্রার্থী কারা হবেন তা অনেকটাই ঠিক। বিএনপি নেতারা এও বলছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় ভোটের অনেক পরিকল্পনাই মাঠে গড়াচ্ছে না। কবে বইবে ভোটের হাওয়া? পুরো দেশ ছেয়ে যাবে নির্বাচনী আমেজে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের নতুন যাত্রাপথে চলতে শুরু করলেও এমন অনেক প্রশ্নের সুরাহার অপেক্ষায় বিএনপি সদা প্রস্তুত নির্বাচনের জন্য, কোনো রকমের কোনো আমাদের সমস্যা নেই। আর যদি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হয়, তাহলে আমি মনে করি সেটা দেশের অর্থনীতির জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের জনগণের জন্য সেটা হবে অত্যন্ত অমঙ্গলজনক একটা ব্যাপার। নির্বাচনকালীন সরকারের দাবিতে ২০২৪ সালের ৭ই জানুয়ারি একতরফা ভোট বর্জন করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়ার পর আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেয়ার স্বপ্ন দেখতে শুরু করে ভোটাধিকার বঞ্চিত কোটি কোটি জনতা। সেই ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে বিএনপিতেও। আমাদের ফুল প্রিপারেশন রয়েছে। আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীরা সেই নির্বাচন হবে সেই প্রস্তুতি তারাও অলরেডি নিয়ে রেখেছেন, এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার দেশে বিদেশে তারা গণগণ্য এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছেন। দলটির নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, তাদের প্রস্তুতির চেয়েও বেশি জরুরি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ। জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরিভাবে দরকার, এবং আমরা নির্বাচনী রুটম্যাপ চাচ্ছি। সেটা আমরা পাচ্ছি না, বরঞ্চ উল্টা সিধা শুনতে পাচ্ছি। এক এক অ্যাডভাইজার এক এক রকম কথা বলছে। আর সংগঠন বিএনপি সবসময় প্রস্তুত। বিএনপির প্রস্তুতির জন্য কোনো টাইম লাগে না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফিজিওথেরাপি নেওয়ার পর আগের চেয়ে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুটা হাঁটাহাঁটিও করেছেন তিনি। একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানালেন, বেগম জিয়ার যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট আসলে তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রফেসর পেট্রিক কেডু এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন, এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকট তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। IMF-এর শর্ত পূরণে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, আমদানি শুল্ক। বেড়েছে বেশ কিছু খাতের কোম্পানি আয়কর। এর সঙ্গে নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকট তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি। ব্যবসার বৈরী পরিবেশের কারণে রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। জানান, গভর্নর বলেছেন, ললিপপ দিয়ে ব্যবসা টিকিয়ে রাখবে না সরকার। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি
ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট। ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এ সময় ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। দু একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তারা। সিটি গ্রুপ রোজার আগে ইম্পোর্ট করতে হচ্ছে, ব্যাংকগুলি এলসিও পেন করতে পারছে না। তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাতে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। 2007 সালে দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। সংস্থাটির তহবিলে শায়ান এফ রহমান 2.5 লাখ পাউন্ড দেন বলে খবর এসেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে 2018 সালে এই সংস্থা বাংলাদেশে কার্যক্রম শুরু করে। সে বছরই লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজে সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেন চার্লস। দ্বিতীয় ডেইলি মেইল লিখেছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান। এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তারা অবগত। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আটক করা সম্ভব হয়নি কাউকে। এই ঘটনায় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি। রবিবার সকালে তারাইল উপজেলার বারাইল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বারাইল বাজারে বিএনপি সম্মেলনের সভাপতি প্রার্থী সরোয়ার হোসেন লিটনের সমর্থক ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন এবং তার ভাতিজা রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে পরদিন বারাইল বাজারে তারা সংঘর্ষে জড়ায়। এতে আবুল হাসান রতন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত 5 জনকে ময়মনসিংহ ও জেলা সদরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপির নেতা কর্মীরা দাবি করেন, দলীয় কারণে নয়, দীর্ঘদিন ধরে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় 15ই জানুয়ারি উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মারামারি হয়েছে, তারপরে গেছে একসাথে রাসের নাম মানে রতনের বুকে, রতন ভাইয়ের বুকে মানে সুইচগের ধাক্কা দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয় নাই। চাচা ভাতিজার পারিবারিক ঝামেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়। কি ঘটনা, কি কারণ তার তদন্তপূর্ব উদ্ঘাটন করা সম্ভব হবে। অভিযান পরিচালনা করছে, একাধিক টিম আমাদের মাঠে আছে। যারা এই ঘটনার সাথে জড়িত সকলকে আমরা আইনের আওতায় আনবো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের চলমান উন্নয়ন কাজের কারণে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে বাইপাইল থেকে আব্দুল্লাহপুরগামী সড়কটি বেহাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁড়াখুঁড়িতে রাস্তার এক পাশ দিয়ে ধীরে চলছে যানবাহন। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আর্থিক ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। 2022 সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 24 কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন। তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে। খোঁড়াখুঁড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন। সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। গাড়ি উল্টে যায়, অনেক সময় গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। যান চলাচল কেউ অফিস যাবে, অফিস যাতে গেলে মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে প্রতিদিন। ক্ষতির মুখে সড়কের পাশে ব্যবসায়ীরা। রাস্তার কাছে গাড়ি রাখা দোকানে আসতে পারতো কাস্টমার, এখন একটু আসতে কষ্ট হয় আর কি। পানি, ওদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে আমরা ভোগান্তিতে অনেকই আছি। খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কে প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। রোডের যে অবস্থা,
গাড়ি কাজ করে পাচ্ছি ভাঙ্গে গাড়ি প্রতিদিন 3-4 রোডে বই। জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে স্বাভাবিক জনজীবন ব্যাহত তো একটু হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প ওয়েতে আগাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় 49% কাজ সম্পন্ন হয়েছে। 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি গাইবান্ধাবাসীর স্বপ্নের ঘাঘট লেক বাস্তবায়নের কাজ। দখল ও দূষণে জর্জরিত লেকটি নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে অসন্তোষ। দাবি উঠেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ মুক্ত করে লেকটিকে পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। বন্যা থেকে গাইবান্ধা শহর রক্ষায় কয়েক বছর আগে ঘাঘট নদীকে 1 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। সেই থেকে পরিত্যক্ত অংশটি লেক হিসেবে বাস্তবায়নের দাবি ওঠে। 28 কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে 14টি উন্নয়নমূলক স্কিমের কাজ শেষ হয়েছে। তবে অবৈধ দখলের কারণে প্রকল্পের কাজ পুরোপুরি করা সম্ভব হয়নি। ওয়াটার বোর্ডের আগের বিষয়, আমরা তো 6 কিলোমিটারের মধ্যে 4.8 কিলোমিটার করছি, আর 1.2 কিলোমিটার অবৈধ স্থাপনায় করতে পারি নাই। অবৈধ দখলদার উচ্ছেদ না করা ও বর্জ্যের কারণে লেকটি হারাচ্ছে স্বাভাবিক গতি। অবৈধ স্থাপনা মুক্ত করা হোক, অর্থাৎ দখল মুক্ত করা হোক, দূষণ মুক্ত করা হোক এবং সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করা হোক। এখন এখানে আসলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ময়লা, মশার উপদ্রব থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা। লেক ঘিরে বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অংশীজনদের সাথে হচ্ছে মত বিনিময়। এটা একটা প্ল্যানিং স্টেজে আছে, কিছুদিনের মধ্যে আপনারা হয়তো একটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। ঘাঘট লেককে ঘিরে পুরো একটা পর্যটন হাব করে একটা চিন্তা ভাবনা করতেছি। এটা সেন্টারে থাকবে আপনার ঘাঘট লেক। এদিকে কাজের দীর্ঘসূত্রতা ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে লেক ও দুপাশে জমেছে আবর্জনার স্তূপ, হচ্ছে মাদক ও অনৈতিক কাজও। ডিবিসি নিউজ ডেস্ক। টানা 6 দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। অগ্নিঝড়ের এই তাণ্ডব চলছে শহরটির পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে। দাবানলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। একই সাথে নিখোঁজ রয়েছেন আরও 16 জন। মৃত ও নিখোঁজের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে আরও ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে ওঠে, দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার চিফ অ্যান্থনি মারনকে জানান, স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত আগুনের মাত্রা আরও বাড়বে। এ সময় বাতাসের গতি 96 কিলোমিটারে পৌঁছাবে বলে সতর্ক করেন তিনি। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। স্প্যানিশ ফুটবলে বছরের প্রথম এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে বিধ্বস্ত করে শিরোপা উদ্ধার করল কাতালানরা। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের 5 মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে গোলের এগিয়ে যায় রিয়াল। 22 মিনিটে সমতা ফিরিয়ে রিয়ালের জালে গোল উৎসবের সূচনা লামিনে ইয়ামাল। 36 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বার্সাকে লিড এনে দেন লেভানডস্কি। 3 মিনিট বাদে ব্যবধানে 3-1 করেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করার সময় বার্সার হয়ে আরও 1 গোল করেন আলেজান্দ্রো বালদে। 48 মিনিটে নিজের জোড়া পূরণ করে রিয়ালের জালে বার্সার গোল উৎসবের সমাপ্তি টানেন রাফিনিয়া। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।